শুনছেন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গল্পভার্স। গল্প শুরুর আগে বলে রাখি, ভোকাল আর্ট ম্যানিয়ার গল্প আহ্বান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা গল্প লিখতে ভালোবাসো তারা অবিলম্বে অনধিক ৫,০০০ শব্দে তোমাদের গল্প লিখে পাঠাও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে। যথাযথ পারিশ্রমিকের বিনিময়ে সেই গল্পের অডিও রূপান্তর করতে টিম ফ্যাম কিন্তু তৎপর। সম্পূর্ণ নিয়মাবলী পড়তে চেক করতে পারো আমাদের গল্প আহ্বান বিষয়ক কমিউনিটি পোস্টে, লিঙ্ক রইল ডেসক্রিপশনে। ভ্যাম ক্লাসিক্সের ৮ম পর্বে আপনাদের স্বাগত। রঙ্কিনী দেবীর মন্দিরকে সকলে এত এড়িয়ে চলে কেন? কী ইতিহাস রয়েছে এই মন্দিরের পিছনে? জেনে নিন আজকের গল্পে। আজ আপনাদের জন্য অমর কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক কাহিনী রঙ্কিনী দেবীর খড়গ। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি দেবাত্রী। তাহলে আর দেরি কেন, শুরু করি। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতিপ্রাকৃত বলেই অভিহিত করি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বের করা যায়। মানুষের বিচার, বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতে পারে। এটা নিয়ে তর্ক উঠাবো না, শুধু এটুকু বলি, সেরূপ কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদেরকে অতিপ্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এরূপ একটি ঘটনা ঘটেছিল, যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করেই আমি খালাস। তাঁরা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এবার বলি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত। সবার শেষ সারির বাড়িগুলোর খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুরুচি, বিশ্ববৃক্ষের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ছোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র। তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরো গ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করল, তার ইতিহাস আমি বলতে পারবো না। মন্দিরটা কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো। এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালে পাথরের চাই কিছুটা ধসে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যের আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়,
অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো একথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবুও অগ্রসর হয়ে যাচ্ছিলাম ভালো করে দেখতে, একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধ্যেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীত আছে, মানে ওই অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল। ওই রকম জঙ্গলে পড়ে আছে আমাদের ওই বাপ ঠাকুরদারও আমলেরও আগের আমল থেকে। চলুন স্যার নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপর প্রশ্নও করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা এড়িয়ে যেতে চায় যেন। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা ভয় পায়। আমিও আর এই বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছর খানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে বেরিয়ে এ অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন থেকেই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল। চেরো গ্রাম থেকে মাইল 5-6 দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের গল্প করতেন। বাঘের উপদ্রব এখানে খুব বেশি হওয়ায় বিশেষ করে বাঘের যেসব গল্প বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনেছি এবং এই সব গল্প শোনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিন বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসেব দিতে পারবো না। মানভূমের এইসব অরণ্য সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখনকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ার শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শোনবার সময় মনে হতো এদেশে এরূপ ঘটবে, এটা আর বিচিত্র কি। কলকাতা বালিগঞ্জের কথা তো এটা নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন, চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। সেই দিন সন্ধে আমার ছাত্রটির নিকট যা কিছু শুনেছিলাম তাছাড়া। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্যে যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে, কিংবা অন্য কথা বেড়েছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্রপাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে
কেউ মন্দির করে দিলে। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী দেবীর মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষে নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে। তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি? একটা প্রবাদ আছে এই অঞ্চলে, দেশে মোড়ক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে এদেশে আসি, সে আজ 40 বছর আগের কথা। তখন প্রাচীন লোকদের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়িত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরো গ্রামেই। আমি প্রথম যখন দেশে আসি তখন তাঁর বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখে শুনি। এখন এদের বংশে আর কেউ নেই। তারপর চেরো গ্রামেও আর বহুদিন যায়নি। বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোয়নি। বিগ্রহ মূর্তি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখা জোকা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায়। সাধে দেশের লোক ভয় পায়। সব শুনে সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা থেকে ফেরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরও বছর 2 সুখে দুঃখে কাটল। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরও অনেক দিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়েই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি। আমি ইংরেজি পড়াতাম, মাঝ থেকে আমার চাকরি রাখা দায় হয়ে উঠল। এই সময় আমাদের দেশে একটি হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার প্রভয়ে যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এইসব কারণে চেরো গ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছেড়ে দিলাম পরে সে কথা বলবো। এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরো গ্রামে কি কাজ উপলক্ষে এলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাসায় একটু চা খেতে হবে। তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করে বাসা বাড়িতে আনলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? বললাম, আগে হ্যাঁ, ছোট গাঁ, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথনটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টে কামরা, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা। জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুন বালি খসাতে পারবে না।
বৃদ্ধ বসে আবার বাড়িটার চারিদিকে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গড়ন তার ভালো লেগেছে। বললাম, সেকালের গড়ন খুব টেকসই, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না, সেজন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম কিনা আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30 আর এখন হলো প্রায় 60। তারপর অন্যান্য কথা এসে পড়ল। চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরও বছরখানে কেটেছে। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটে এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। মাঝে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় এসে পৌঁছলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার রান্না করে দেয়। এ কয়দিন স্কুলের ছুটি ছিল। রাখহরিকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজার তালা খুলেই রাখহরি বলে উঠল, ও বাবু, কিসের রক্ত দেখুন। প্রায় চমকে উঠলাম। তাই তো, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক থেকেই রক্তের ধারা উঠোন বেয়ে যেন চলেছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি। একেবারে টাটকা রক্ত। এই মাত্র সদ্য যেন কারো মুন্ড কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক। কিসের রক্তের ধারায়? কোত্থেকেই বা এলো? আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল। বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ আসে কোত্থেকে? তার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তোরে, রক্তটা কোন দিকে যাচ্ছে। এসে এই বড় হুলো বেড়ালটার কাজ। রক্তের ধারাটা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচের চোর কুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন চোরা কুঠুরি খুলি। চোরা কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। যদি বিড়ালের ব্যাপারই হয়, বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথ দরকার হয়। চোরা কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ঠাসা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, কে কি বাবু, এতে কি করে এমন দ্বারা রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা। আগার দিকটা চওড়া ও বাঁকানো। বড় চওড়া ফলাটা তাজা রক্তে টুকটুকে রাঙা। একটু আধটু রক্ত নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাঁড়াখানা থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে।
সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হলো। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবাইত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম। এই চোর কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তারাই রেখেছিল হয়তো। মড়কের আগে বিগ্রহের খাঁড়ার রক্তমাখা হওয়ার প্রভাত। আমার মাথা ঘুরে গেল। মড়ক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু তা পাইনি। পরদিন সন্ধ্যের সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হল। লোক মরে ধুল ধাবার হতে লাগল। চেরো গ্রামের মান্দ্রাজি বংশ প্রায় কাবার হওয়ার জোগাড় হল। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে এলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাকে অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। এতক্ষণ শুনছিলেন রঙ্কিনী দেবীর গর্ব। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের নাট্যরূপ অপেক্ষা। ছাত্র বিশেষের চরিত্রে শুভম, চন্দ্রের ভূমিকায় মনোজ ভট্টাচার্য, রাখো হরির চরিত্রে দেবদূত। পর্ব পরিচালনায় ও শব্দগ্রহণে আমি দেবাদ্রি ও অপেক্ষা। ধ্বনি পরিকল্পনা ও আবহে দেবদত্ত ও সৈকত। পোস্টার ডিজাইনে নীল। শেষ হলো আমাদের আজকের গল্প। এরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে। আগামী দিনে আমরা আবারও ফিরব আরও এক নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পভার্স।